কিছু মুভির কোনো রেটিং হয় না, না হয় কোনো তুলনা। গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস এই এনিমি মুভিটি ঠিক তেমনই একটি মুভি। 1988 সালে নির্মিত এই মুভিটি কাদায় নিয়ে এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। এই মুভির গল্পটি হয়তো আপনার মাথায় থেকে যাবে সারা জীবন, তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কথা দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না, আর যদি মনে হয় যে আপনার সময় নষ্ট হয়েছে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন মুভির গল্পে যাওয়া যাক। জাপানের একটি রেল স্টেশন, আর একটি জরাজীর্ণ ছেলে যে কিনা খুবই অসুস্থ। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে তার জীবনের শেষ সময়গুলো পার করছে এখানে। আশপাশ থেকে অনেক যাত্রী সেখানে হাঁটাচলা করছিল, কিন্তু শহরের যান্ত্রিক মানুষগুলো এতটাই ব্যস্ত যে একটি মানুষ যে মারা যাচ্ছে সেটা দেখারও টাইম তাদের নেই। আর এটা কিন্তু আমাদের শহরের বর্তমানের প্রতিদিনেরই চিত্র। আমরা নিজেদেরকে নিয়ে অনেক ব্যস্ত। দিন গড়িয়ে রাত হয়ে যায়। স্টেশনের পরিচ্ছন্ন কর্মীরা ছেলেটির কাছে আসে। ওই ছেলেটির মতো আরো কয়েকটি ছেলেও সেখানে ছিল, তারা মৃত্যুর প্রহর গুনছিল। কিন্তু রেল কর্মীদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল এটা ওই স্টেশনের প্রতিদিনেরই চিত্র। পরিচ্ছন্ন কর্মীরা ছেলেটির পকেট চেক করছিল। তখন তারা ছেলেটির পকেটের মধ্যে একটি টিনের কৌটো পায়। যেহেতু টিনের কৌটোটি ছিল অপ্রয়োজনীয়, তাই পরিচ্ছন্ন কর্মীটি টিনের কৌটোটিকে পাশের বাগানে ছুঁড়ে মারে। কৌটোটির মুখ ভেঙে অনেকগুলো জোনাকি পোকা সেখান থেকে বের হয়ে আসে, আর মুহূর্তের মধ্যে চারদিক একদম আলোকিত করে দেয়। আর সেই আলোর মধ্যে থেকে বের হয়ে আসে পরীর মতো ফুটফুটে একটি ছোট্ট মেয়ে, যার নাম ছিল সেটসুকো। অন্যদিকে সেই ছেলেটি এতক্ষণে মারা গিয়েছে। দূরে তার লাশটি পড়ে আছে। বাচ্চা মেয়ে সেটসুকো সেই লাশটির দিকে ছুটে যেতে যাচ্ছিল। তখনই একটি হাত তার কাঁধে স্পর্শ করে। সেটসুকো যখন ঘুরে তাকায় তখন সে দেখতে পায় এটা ছিল তার ভাই, যার নাম ছিল সেইতা। সেটসুকো তার ভাইয়ের হাত ধরে একটি ট্রেনে চলে এক অজানা গন্তব্যের দিকে পাড়ি দিতে থাকে। মূলত যে ছেলেটির লাশ পড়েছিল সে আর কেউই না, সে ছিল সেটসুকোরই ভাই সেইতা। আর এটা ছিল এই দুই ভাই বোনের আত্মা। ঘটনা চলে যায় অনেক বছর আগে। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আমেরিকানরা জাপানের উপর আক্রমণ করেছিল। সাধারণ জনগণ নিজেদের জীবন বাঁচানোর জন্য চারদিকে ছোটাছুটি করতে থাকে একটু নিরাপদ আশ্রয়ের জন্য। তখন সেইতা নামে সেই ছেলেটি তাদের ঘরের প্রয়োজনীয় জিনিসগুলোকে মাটি খুঁড়ে মাটির নিচে রেখে দিচ্ছিল, যাতে যুদ্ধ শেষ হয়ে গেলে তারা এগুলোকে ইউজ করতে পারে। আমরা সেখানে সেটসুকো এবং তার মাকেও দেখতে পাই। তাদের মা সেইতাকে বলে, আমি আশ্রয় কেন্দ্রে যেয়ে তোমাদের জন্য জায়গা রাখি, তুমি তোমার হাতের কাজগুলো শেষ করে তোমার ছোট বোনকে নিয়ে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে আসবে। তাদের মা আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর সেইতা তার হাতের কাজগুলোকে শেষ করে ছোট বোন সেটসুকোকে তার পিঠে বেঁধে নেয়। আর যাওয়ার আগে কিছু প্রয়োজনীয় জিনিস সে নিয়ে নেয় সাথে করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমেরিকানরা আকাশপথে জাপানের উপরে আক্রমণ করে দিয়েছিল। চারদিকে শুধু গোলার আওয়াজ। ছোট বাচ্চা মেয়েটি যুদ্ধ কি জিনিস সেটা তো আর সে বোঝে না। সে বাঁচার জন্য নিজের ভাইকে প্রচন্ড জোরে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। আর সেইটা তার একমাত্র আদরের ছোট বোনকে বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়ে চারদিকে ছুটতে থাকে। কিন্তু তখন চারদিকে চলছিল মানুষের আহাজারি আর গোলাবর্ষণের বিকট সব আওয়াজ। সেখানকার বাতাস তখন মানুষ পোড়া গন্ধে ভারী হয়ে উঠেছিল। এমন ধ্বংসলীলার মধ্যে বাচ্চা মানুষ দুটো কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন তারা বড় রাস্তার পাশে একটু নিরাপদ আশ্রয় খুঁজে পায়। ক্লান্ত দুই ভাই বোন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকে। আর তখনই আশীর্বাদ স্বরূপ আকাশ থেকে বৃষ্টি শুরু হয়। সেইটা তার ছোট বোন সেটসুকোকে নিয়ে আবারও আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্যে পথ পাড়ি দিতে থাকে। এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা অবশেষে সেই আশ্রয়কেন্দ্রে এসে পৌঁছায়। ভিড়ের মধ্যে থেকে সেইতাদের এক পরিচিত আন্টি এসে সেইতাকে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম, তোমাদের মা বোমার আঘাতে অনেক আহত হয়ে গিয়েছে, তুমি দ্রুত তোমার মায়ের সাথে দেখা করো, আমি তোমার ছোট বোন সেটসুকোকে রাখছি। এ কথা শোনা মাত্রই সেইতা দ্রুত আশ্রয়কেন্দ্রের ভিতরে দৌড় দেয় তার মাকে দেখার জন্য। একজন আর্মি অফিসার সেইতার হাতে একটি আংটি দেয় তার মাকে আইডেন্টিফাই করার জন্য, কারণ তার মা ততক্ষণে আগুনে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছিল। যে মা কিছুক্ষণ আগেও জীবিত ছিল, তাদেরকে বিদায় বলে এখানে এসেছিল, সেই মায়ের নিষ্প্রাণ দেহ দেখে সেইতা কি করবে সে নিজেও বুঝে উঠতে পারে না। সে চুপচাপ বাইরে চলে আসে, কাউকে কিছু বলে না, কারণ সে যখন তার ছোট বোনের মুখটি দেখে তখন তার চোখের পানিও শুকিয়ে যায়। কারণ এই বাচ্চা মেয়েটির সেইতা ছাড়া আর পৃথিবীতে কেউই নেই এখন আর। সেইটা তার মায়ের শেষ স্মৃতির আংটিটি তার ছোট বোনের গলায় থাকে একটি ব্যাগে ঝুলিয়ে দেয়। কিন্তু বাচ্চা মেয়ে সেটসুকো তার ভাইয়ের কাছে আবদার করতেই থাকে যে আমি মায়ের কাছে যাব। কিন্তু ফুটফুটে বাচ্চা মেয়েটির ধারণাই নেই যে তার মা তাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে আর কখনই ফিরবে না। সেইটা তার বোনকে মিথ্যা আশ্বাস দিতে থাকে যে মা কিছুটা অসুস্থ, সুস্থ হলেই তোকে আমি মায়ের কাছে নিয়ে যাব। কিন্তু বাচ্চা মানুষের মন কি আর মানে, যে কিনা গতকাল পর্যন্ত 24টা ঘন্টা তার মায়ের কোলে কোলে থাকতো, সে আজ এতক্ষণ তার মাকে দেখতে পায়নি। সেটসুকো তার মায়ের জন্য কান্না করতে থাকে। তখন বাধ্য হয়ে সেইতা সেটসুকোর মন ভালো করার জন্য অনেক রকমের অঙ্গভঙ্গি করতে থাকে আর খেলা দেখাতে থাকে। পরদিন সেইতার মাকে আরো কিছু লাশের সাথে একসাথে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ট্রেনে একজন পরিচিত তাকে জিজ্ঞেস করে তার ছোট বোনের সম্পর্কে। তখন সেইতা তাকে বলে যে আমার বোনকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন সেখানেই যাচ্ছি।
সেইতা তার সেই আত্মীয়ের বাড়িতে পৌঁছে যায়। সে তার হাতে থাকা একটি কাঠের বাক্স পাশের বাগানেই লুকিয়ে রাখে। সেইতা যখন দরজা খুলে ঘরে ঢোকে তখন তার ছোট বোন সেৎসুকো মা মা বলে চিৎকার করতে করতে দৌড়ে আসে, কারণ সে ভাবে যে তার মা ফিরে এসেছে, কিন্তু আসলে ফিরে এসেছিল তো তার ভাই। তার সেই আন্টি যখন তাকে তার মায়ের কথা জিজ্ঞেস করে তখন সেইতা তার সেই আন্টিকেও বলে যে আমার মা এখনো অসুস্থ, সুস্থ হলেই ফিরে আসবেন। রাত গভীর হয়ে গেলে সেইতা সেই কাঠের বাক্সটিকে ঘরের মধ্যে নিয়ে আসে। মূলত এই বাক্সটির মধ্যে ছিল তার ছোট বোনের জন্য জমিয়ে রাখা শেষ কিছু ক্যান্ডি। পরদিন সকালে সেইতা চলে যায় তার সেই বাড়িতে, যেটা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। সেইতা মাটির নিচে লুকিয়ে রাখা সেই জিনিসগুলোকে বের করে আনে আর সেগুলোকে নিয়ে তার আন্টির কাছে চলে আসে। তার আন্টি খাবারগুলোকে দেখে খুব খুশি হয়ে যায়, কারণ তখন এই খাবারটুকু ছিল কোটি টাকার থেকেও দামি। কিন্তু তার আন্টি জেনে গিয়েছিল যে তার মা মারা গিয়েছে। রাতের বেলায় সেইতা তার ছোট বোন সেৎসুকে নিয়ে বাইরে বের হয়, তার জোনাক পোকা নিয়ে খেলতে থাকে। সেইতা তার পকেটে থাকা লজেন্সগুলো থেকে একটি ক্যান্ডি তার ছোট বোনকে দেয়। এই সামান্য একটি ক্যান্ডি সেৎসুকে তার হাতে পেয়ে কি যে এক বাঁধ ভাঙা উল্লাস এসে ফেটে পড়ে তা আপনারা না দেখলে বুঝবেন না। এত কষ্টের মাঝেও বাচ্চা মেয়েটির আনন্দ দেখে মন একদম ভালো হয়ে যাচ্ছিল। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে এতিম বাচ্চা দুটো তার আন্টির কাছে বোঝা হয়ে উঠছিল। তার আন্টি তাকে এসে জিজ্ঞেস করে, তোমরা কি তোমাদের বাবার কোনো খোঁজ পেয়েছো? তখন সেইতা তাকে বলে যে আমি বাবাকে অনেক চিঠি লিখেছি, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো উত্তর তার পাইনি। সেইতার আন্টি সেইতাকে বলে, তুমি তোমার ছোট বোনকে নিয়ে কোনো আশ্রয় কেন্দ্রে তো চলে যেতে পারো। তখন সেইতা বলে যে আমার বোন সেৎসুকো একদমই ওখানে থাকতে পছন্দ করে না। ধীরে ধীরে তাদের সেই আন্টি তাদের সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে, তাদের খাবারের পরিমাণও কমিয়ে দেয়। কিন্তু মাহীন বাচ্চা দুটো শত অপমান কষ্ট সহ্য করেও সেখানে থেকে যায়, কারণ মা ছাড়া পৃথিবী যে কতটা কঠিন তা আমার মতো মানুষই কিছুটা বুঝতে পারে। আপনাদের যাদের মা এখনো বেঁচে রয়েছে তারা এখনই একবার আপনার মাকে দেখে আসুন, নিজের চোখের সামনে জান্নাতকে দেখতে পাবেন। যাই হোক, এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন সেইতার সেই আন্টি সেইতার কাছে আসে তার মায়ের কিছু পুরনো কাপড় নিতে, কারণ সেগুলো বিক্রি করে সে চাল কিনবে। সেইতা সেই শাড়িগুলো দিতে রাজি হলেও সেই ছোট্ট মেয়েটি তার মায়ের শেষ গন্ধ মাখা শাড়িগুলো তার আন্টিকে দিতে একদমই রাজি হয় না। সে প্রচন্ড চিৎকার করে কাঁদতে থাকে। সে তার মায়ের শাড়িগুলোকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কাজ হয় না। তার আন্টি শাড়িগুলো নিয়ে যায় এবং সে সেইগুলো বিক্রি করে কিছু চাল তো ঠিকই কিনে আনে, কিন্তু সেই চালের ভাত আর এতিম বাচ্চা দুটোর কপালে জোটে না। বেশিরভাগ ভাতই জুটত তাদের নিজেদের জন্য, আর বাচ্চা দুটো পেত সামান্য কিছু ভাত। সেইটা তার ছোট্ট বোনটির জন্য কিছু ভাত তার আন্টির কাছে চাইলে তার আন্টি তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, যে তোমরা তোমাদের অন্য আত্মীয়র বাড়িতে কেন চলে যাও না? তুমি নিজেও তো বড় হয়েছো, তুমি কেন কাজ করছো না? বাচ্চা মানুষ দুটো নিজের মায়ের কাপড়গুলো বিক্রি করেও একটু পেট ভরে ভাত খেতে পারলো না। তাই সেইটা তার ছোট বোনকে নিয়ে স্থানীয় ব্যাংকে চলে যায়। এই ব্যাংকেই তার মা তাদের জন্য 7,000 টাকা জমিয়ে রেখেছিল, আর এই 7,000 টাকা ছিল তখনকার সময় অনেক টাকা। সেইটা টাকাগুলোকে তুলে প্রথমেই যায় একটি হার্ডওয়্যারের দোকানে। তারা নিজেদের জন্য একটি চুলা কেনে আর বাজার থেকে অনেক বাজার করে। বাসায় ফিরে দুই ভাই বোন মিলে নিজেদের রান্না করে, আর অনেক দিন পর বাচ্চা দুটো পেট ভরে একটু খেতে পেল। কিন্তু এতেও তার আন্টির চোখের শান্তি হয় না। রাতের বেলায় সেৎসুকো তার মায়ের জন্য কান্না করতে থাকে। তখন তার আন্টি এসে সেইটাকে বলে, তুমি তোমার বোনের কান্না থামাও, অথবা এই বাড়ি থেকে বেরিয়ে যাও। অসহায় সেইটা তার ছোট বোনকে নিয়ে একটু বাইরে বের হয়, তাকে কোলে করে আদর করে কান্না থামাতে চেষ্টা করে। আর তখনই বাইরে সাইরেন বেজে ওঠে। আমেরিকানরা আবারও আক্রমণ করেছে। সেইটা তার ছোট বোনকে নিয়ে আবারও ছুটতে শুরু করে জীবন বাঁচানোর জন্য। অনেকক্ষণ দৌড়ানোর পরে ছোট্ট ভাই বোন একটি ব্রিজের নিচের অংশে আশ্রয় নেয়। সেইটার জায়গাটি দেখে মনে হয়, আমরা দুই ভাই বোন কেন এখানে আমাদের ঘর বানাই না? তাহলে অ্যাটলিস্ট ওই আন্টির কথাগুলো তো আর শুনতে হয় না। যেই ভাবা সেই কাজ। ধ্বংসস্তূপের মধ্য থেকে দুই ভাই বোন তাদের প্রয়োজনীয় কাঠ, খড় আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলোকে জড়ো করতে থাকে। আর সেইটা তার আন্টির বাসায় ফেলে রাখার বাকি জিনিসগুলো নিয়ে আসে সেই গুহার মধ্যে। তারা খাবারের জন্য বাজার থেকে কিছু সামান্য সবজিও কিনে নিয়ে আসে। আর এই পরিত্যক্ত গুহার মধ্যেই মাহীন দুই বাচ্চার এক শান্তিপূর্ণ ঘর তৈরি হয়। অনেক দিন পর দুই ভাই বোন দুপুরবেলা নিজেদের জন্য সবজি খিচুড়ি রান্না করে। ভর পেট খেয়ে দুই ভাই বোন তৃপ্ত মনে শুয়ে থাকে। রাতের বেলা যখন অন্ধকার নেমে আসে তখন সেৎসুকো অন্ধকার দেখে অনেক ভয় পায়। তখন ভাই সেইটা তার জন্য যে বাইরে থেকে অনেকগুলো জোনাক পোকা নিয়ে আসে, আর সেগুলোকে তাদের মশারির মধ্যে ছেড়ে দেয়। ছোট্ট গুহাটি একদম আলোকিত হয়ে যায়, আর দুই ভাই বোন আজ অনেক দিন পর একটু শান্তি মতো ঘুমাতে পারছে ভরা পেট নিয়ে। পরদিন সকালে যখন সেইতার ঘুম ভাঙে, সে দেখতে পায় তার পাশে তার ছোট বোন নেই। সে গুহা থেকে বাইরে আসে। সে বাইরে এসে দেখতে পায় তার ছোট বোন সেৎসুকো গতকাল রাতে মরে যাওয়া জোনাক পোকাগুলোকে কবর করে কবর দিচ্ছে। সেৎসুকো তার ভাইকে দেখে বলে, ভাইয়া, আমার মাও এমন একটি কবরে শুয়ে আছে, তাই না? আমি সবই জানি। আন্টি আমাকে বলেছে আমার মা বেঁচে নেই।
ভাই সেইটা কি বলবে বুঝতে পারে না, সে প্রচন্ড কাঁদতে থাকে, কারণ তার আদরের ছোট বোনটি জেনে গিয়েছে যে তার মাই পৃথিবীতে বেঁচে নেই। সেইটা তার ছোট বোনকে বলে, কাঁদিস না বোন, যুদ্ধ থেমে গেলে আমি তোকে মায়ের কবরের কাছে নিয়ে যাব। আমরা মায়ের কবরের পাশে একটি ঘর বানিয়ে আজীবন থাকবো সেখানে। মুভির এই অংশগুলো হয়তো আপনাদের যাদের মা বেঁচে আছে তারা হয়তো আপনারা আমাদের মতো করে ফিল করতে পারবেন না। যাই হোক, এভাবেই অনেক দিন কেটে যায়, তাদের জমানো টাকাগুলো শেষ হয়ে যায়। দুই ভাই বোনের এখন খাওয়ার মতো তেমন কিছুই নেই, আর পরার মতো নেই কোনো জামা। তারা পাশেরই একজন কৃষকের কাছে সাহায্যের জন্য যায়, যার কাছ থেকে তারা এতদিন খাবার কিনতো, কিন্তু সেই কৃষকও তাদেরকে ফিরিয়ে দেয়। আর তখনই হঠাৎ আবার আমেরিকানরা আক্রমণ করে। দুই ভাই বোন একটি টমেটো খেতে লুকিয়ে পড়ে। ক্ষুধার্ত সেইটা টমেটো দেখে সাথে সাথে 2-3টা টমেটো খেয়ে নেয়, আর সে সেতসুকোকে খাবার জন্য দেয়। আর দুই ভাই বোন নিজেদের জন্য কিছু টমেটো চুরি করেও নেয়। তারা তাদের সেই ছোট্ট গুহায় ফিরে আসে। আর এদিকে দেখা যায় সেতসুকো অপরিষ্কার পানি খেতে খেতে আর নোংরা পরিবেশে থাকতে থাকতে তার অনেক রকমের অসুখ দেখা দেয়। তার চর্মরোগ হয়, সেই সাথে দেখা দেয় তখনকার ভয়ানক ডায়রিয়া। সেইটা কি করবে বুঝে পায় না। সে রাতের বেলা চলে যায় তার বোনের জন্য আখ চুরি করতে। সে একটি আখ চুরি করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে ধরা পড়ে যায়। আখ বাগানের মালিক তাকে অমানুষের মতো মারতে থাকে। সেইটা বারবার তার কাছে ক্ষমা চায়, কিন্তু সেই ক্ষমায় আর কোনো কাজ হয় না। নির্দয় লোকটি তাকে মারতে মারতে তাদের গুহার কাছে নিয়ে আসে, আর ছোট্ট মানুষ সেতসুকোর সামনেই তার ভাইকে লোকটি নির্মম ভাবে মারতে থাকে। সেইটা লোকটির কাছে হাঁটু গেড়ে রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ আমাকে আর মারবেন না, আমি আমার বোনের জন্য এটা করেছিলাম। আমার এই বাচ্চা বোনটি অনেক অসুস্থ আর অনেক ক্ষুধার্ত, ওকে একটু খাবার দেওয়ার জন্য আমি এটা করেছিলাম, আমি আর কখনোই এটা করব না। কিন্তু অমানুষ লোকটির তাতেও মন গলে না। সে সেইতাকে পুলিশে দিয়ে দেয়। পুলিশ যখন সেইতাকে দেখে তখন তার সেইতের প্রতি খুবই মায়া হয়। সে সেইতাকে ছেড়ে দেয়। সেইতা থানা থেকে বাইরে বের হলে দেখতে পায় তার ছোট্ট বোনটি অনেকটা পথ পাড়ি দিয়ে তার পিছু পিছু এখানে চলে এসেছে। সেইতা তার অসুস্থ বোনের মুখের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকে। সেইতা তার ছোট বোনকে কাঁধে নিয়ে তাদের গুহায় ফিরে আসে। এরপরেই দেখা যায় যেসব জায়গায় যুদ্ধ হতো সেইটা সেই সব জায়গায় নিজের জীবন বাজি রেখে যেত, কারণ যেসব জায়গায় যুদ্ধ হতো সেখান থেকে মানুষজন পালিয়ে যেত। আর এই সুযোগে সেইটা সেখান থেকে কিছু খাবার আর কাপড় চোপড় চুরি করে নিয়ে আসতো তার ছোট বোনকে একটু খাবার খাওয়ানোর জন্য। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু সেতসুকো ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল। তাই সেইটা তাকে নিয়ে একটি শহরের হাসপাতালে যায় ডাক্তারের কাছে। ডাক্তার সেতসুকোর করুণ অবস্থা দেখে সেইটাকে বলে, তোমার বোনের অবস্থা তো খুবই খারাপ, ও কঠিন অপুষ্টিতে ভুগছে আর সেই সাথে ডায়রিয়া। সেইটা ডাক্তারকে বলে যে তাহলে ডাক্তার কিছু ওষুধ লিখে দিন। ডাক্তার বলে এই রোগের কোনো ওষুধ নেই, শুধুমাত্র পুষ্টিকর খাবারই পারে তোমার বোনের জীবন বাঁচাতে। অভাবী সেইটা কষ্টে ডাক্তারকে বলে, তাহলে একটু বলে দিন যে আমি আমার বোনের জন্য পুষ্টিকর খাবার কোথায় পাবো। সেইটা তার ছোট্ট বোনকে কোলে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। রাস্তা ধরে দুই ভাই বোন হাঁটছিল, আর তখন তারা দেখতে পায় যে রাস্তার পাশে একটি বরফের গাড়ি থেকে কিছু ভাঙা বরফ নিচে পড়ে আছে। সেইটা সেই বরফগুলোর থেকে কিছু টুকরা বরফ তার ছোট বোনের মুখে দিয়ে দেয়। সেইটা তার ছোট বোনকে জিজ্ঞেস করে, তুই কি খাবি বোন আমার, তুই শুধু আমাকে একটু বল, আমি তোর জন্য সব খাবার নিয়ে আসবো। ফুটফুটে ছোট বোন সেইটা ভাঙা গলায় বলে, ভাইয়া আমি একটু ভাত খেতে চাই, আমি একটু নুডলস খাবো, আর সেই সাথে একটু আইসক্রিম। সেইটা তার ছোট বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোর জন্য সবকিছু নিয়ে আসবো বোন, তুই শুধু একটু সুস্থ হয়ে যা। সেইটা তার ছোট বোনকে সেই গুহায় রেখে সে আবারও ব্যাংকে যায়, কারণ সেখানে তখনও 3000 টাকা পড়েছিল। সে সেই টাকাগুলোকে তুলে নিয়ে আসে, কিন্তু সে ব্যাংকের মধ্যেই শুনতে পায় জাপান আমেরিকার কাছে হেরে গিয়েছে এই যুদ্ধে। আর তার বাবাও ছিল নৌবাহিনীর একজন সদস্য, আর সে জানতে পারে যে নৌবাহিনীর সকল জাহাজের লোকজন মারা গিয়েছে। বাচ্চা দুটোর শেষ আশাটুকু নিভে গেল এখানে। সেইটা দৌড়ে ব্যাংক থেকে বের হয়ে আসে। সে তার বাবার ছবি দেখে খুবই কাঁদতে থাকে, কিন্তু সে তার কান্না থামিয়ে অবশেষে বাড়ির দিকে ফিরতে থাকে। সে তার ছোট্ট বোনের জন্য তরমুজ, মুরগি, নুডলস সবকিছুই কিনেছে আজ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সেইটা জানতো না যে তার ছোট্ট বোনের জীবনের শেষ সময়টুকু পার করছে এখন সে। সেইটা এক টুকরো তরমুজ কেটে তার প্রিয় বোনের মুখে দেয়। তার ছোট্ট বোনটি খুব ধীর গলায় বলে, ভাইয়া তরমুজটা অনেক মিষ্টি, তোমাকে অনেক ধন্যবাদ। আর এটাই ছিল সেতসুকোর বলার শেষ কথা। সেইটা তখনও বুঝে উঠতে পারেনি। সে বাইরে যেয়ে তার বোনের পছন্দের খাবারগুলো রান্না করতে থাকে। ভাত রান্না শেষ হয়,
কিন্তু সেই ভাত খাওয়ার জন্য তার সেই ছোট্ট বোনটি আর কোনো দিনও জেগে উঠবে না। সেইটা যখন বুঝতে পারে তখন সে তার ছোট্ট বোনের লাশের পাশেই পুরো রাত শুয়ে থাকে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোট্ট বোনের নিষ্পাপ মুখের দিকে। পরদিন সকাল হয়, সেইটা গ্রামের কৃষকের কাছ থেকে তার বোনের লাশটিকে পোড়ানোর জন্য কিছু খড়ের বাক্স কিনে নিয়ে আসে। এরপরে তার চোখের সামনে শুধু সেতসুকোর স্মৃতি ভেসে ওঠে। কখনো সেতসুকো দোলনায় দোল খাচ্ছে, কখনো আর্মিতে ড্রেস পরে আর্মি সাজার চেষ্টা করছে, কখনো ভাই আসবে বলে ঘরটাকে গুছিয়ে রাখছে। ছোট্ট মেয়েটি মায়ের মতো সেলাইও করতে পারতো। সে আজ পৃথিবীতে নেই, আর কেউ কখনো সেইটাকে ভাইয়া বলে ডাক দিবে না। সেইটা তার ছোট্ট বোনকে নিয়ে পাহাড়ের উপরে যায় তাকে পোড়ানোর জন্য। সে তার ছোট্ট বোনটিকে সেই বাক্সের মধ্যে রাখে, আর সেই সাথে তার ছোট্ট বোনের প্রিয় কিছু খেলনা। আর শেষবারের মতো সে তার প্রিয় ছোট্ট বোনের মুখটাকে দেখে নিল। এই মুখটাকে সে আর কোনো দিন দেখতে পাবে না। অবশেষে পৃথিবীর সব মায়া ত্যাগ করে সেইটা তার বোনের বাক্সটিতে আগুন লাগিয়ে দেয়, আর বাচ্চা মেয়েটি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায় এই ক্ষুধার পৃথিবী থেকে। সেইটা তার পুড়ে যাওয়া বোনের কিছু টুকরো হাড়ের অংশ একটি কৌটায় ভরে সেখান থেকে চিরদিনের জন্য চলে যায়, আর কখনোই ফেরেনি সে সেই গুহাতে। আর তার ভাগ্যে কি ঘটেছিল তা আমরা তো মুভির শুরুতেই দেখেছিলাম, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর এই মুভি নিয়ে আর কোনো কিছু বলার মতো অবস্থাতে আমি এখন আর নেই। তো প্রথমে যেটা বলেছিলাম, ভিডিওটা খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইকের পাশাপাশি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।